কমরেড সভাপতি, মঞ্চে উপস্থিত পার্টি জেলা কমিটির সম্পাদক কমরেড নিরঞ্জন দা, উপস্থিত আমাদের জেলার পার্টির নেতৃবৃন্দ এবং উপস্থিত শ্রমিক কর্মচারী বন্ধুগণ, হলদিয়ার শ্রদ্ধেয় নাগরিকবৃন্দ, আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আপনারা শুনেছেন আজকে আমাদের পার্টির যে আসন্ন জেলা সম্মেলন, সেই সম্মেলন উপলক্ষে আলোচনার ব্যবস্থা করা হয়েছে। হলদিয়াতে যে আলোচনা আমরা এখন করব তা হচ্ছে আমাদের দেশের শ্রম আইন। সেই শ্রম আইন তার পরিবর্তন করা হচ্ছে এবং আমাদের দেশের পুঁজিপতি শ্রেণী, ধনিক শ্রেণীর মুনাফা বৃদ্ধির জন্য আমাদের দেশের শ্রমিক শ্রেণীর উপরে পুরনো শ্রম আইনগুলোকে সংশোধন করে নতুন শ্রম আইন তৈরি করা হয়েছে এবং যার মধ্য দিয়ে দীর্ঘ 150-200 বছর ধরে শ্রমিক শ্রেণীর যে লড়াইয়ের মধ্যে দিয়ে অর্জিত অধিকার, আমাদের দেশের যে পার্লামেন্ট, দেশের শ্রমজীবী মানুষ, কলকারখানার সংগঠিত অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক, তাদের যে অধিকার দিয়েছে, সে অধিকারগুলোকে নস্যাৎ করে, বাতিল করে আজকে বিজেপি আরএসএস পরিচালিত কেন্দ্রের যে বর্তমান নরেন্দ্র মোদী সরকার, যারা আদানি আম্বানি, দেশি বিদেশি পুঁজিপতি, মার্কিন সাম্রাজ্যবাদের আপনারা জানেন যে ঘনিষ্ঠ বন্ধু, এই নরেন্দ্র মোদী এবং তার সরকার শ্রমিক শ্রেণীকে একটা ভয়ঙ্কর আক্রমণের মধ্যে আজকে ঠেলে দিতে চাইছে এবং দ্বিতীয়বার লোকসভা নির্বাচনের জেতার পরে 2019 সালে এবং 20 সালে কেন্দ্রীয় সরকার তারা শ্রম আইন সংশোধন করে এবং তারা বলে যে এটাকে শ্রম আইন সংস্কার করা হচ্ছে। শ্রম আইন সংস্কার আমাদের দেশের যে অর্থনৈতিক সংস্কারের কর্মসূচি চলছে, যে নয়া উদারবাদী অর্থনৈতিক নীতি আমাদের দেশের জনগণের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, সেই অর্থনৈতিক নীতির সাথে সম্পর্কিত হচ্ছে আমাদের দেশের যে শিল্প কলকারখানায় যারা সম্পদ তৈরি করছে, যারা কাজ করছে, সে কৃষিক্ষেত্রে যে সমস্ত কৃষকরা উৎপাদন করছে, যারা আমাদের দেশের মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছে, অথবা কলকারখানায় যে সমস্ত শ্রমিকরা কাজ করছে, যারা উৎপাদন করছে, সম্পদ তৈরি করছে সংগঠিত অসংগঠিত ক্ষেত্রে, সেই সমস্ত শ্রমজীবী মানুষ, সেই শ্রমজীবী মানুষের যে আইনগুলো আমাদের দেশের স্বাধীনতার এই 77 বছরে যে আইন কানুনগুলো অতীতে যা তৈরি হয়েছে, নরেন্দ্র মোদী সরকারের আসার আগে, বিজেপি সরকারের আসার আগে, সেই আইনগুলো একটা পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে আইন হলেও যে সুরক্ষা আমাদের দেশের শ্রমিক শ্রেণী পেয়েছে, বিশেষ করে আমাদের দেশের বড় বড় শিল্প কলকারখানা, আমাদের দেশের সংগঠিত অসংগঠিত ক্ষেত্র, আমাদের দেশের সরকারি দপ্তরে, আমাদের দেশের যে অসংখ্য শ্রমজীবী মানুষ যারা উৎপাদনের সাথে যুক্ত, তারা যে অধিকারগুলো অর্জন করেছিল লড়াই করে, রক্ত, ঘাম, পরিশ্রম, অনেক ত্যাগ, আত্মত্যাগের মধ্য দিয়ে যে সুযোগ সুবিধাগুলো অর্জন করেছিল, আজকে আমাদের দেশের সরকার বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক অর্থ ভান্ডারের নির্দেশে মালিক শ্রেণীর মুনাফা, তার প্রফিট যাতে আরো বেশি
মালিকরা বাড়াতে পারে, তার জন্যে শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের মজুরি হ্রাস করা হচ্ছে। স্থায়ী চাকরির পরিবর্তে অস্থায়ী চাকরি, বিভিন্ন শিল্পে কলকারখানাতে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার বেশি বেশি করে নিযুক্ত করা হচ্ছে। এবং আপনারা জানেন যে হায়ার অ্যান্ড ফায়ার নীতি আনা হচ্ছে, এবং যখন ইচ্ছা শ্রমিকদেরকে কলকারখানা থেকে বের করে দেওয়া যাবে সেই নীতি আনা হচ্ছে। এবং শ্রমিকরা যাতে আগামী দিনে ধর্মঘট করতে না পারে, তারা ট্রেড ইউনিয়ন আন্দোলন করতে না পারে মালিকদের বিরুদ্ধে, তার জন্য শ্রম আইন সংশোধন করা হচ্ছে। এমনিভাবে একটা মধ্যযুগীয় বর্বর ব্যবস্থা আজকে শিল্পে কলকারখানাতে তারা যাতে চালু করতে পারে, তার জন্য এই শ্রম আইন সংশোধন করা হয়েছে। প্রথমে 2019 সালের জুলাই মাসে আমাদের দেশের শ্রমিকদের যে মিনিমাম ওয়েজ আইন, সেই মিনিমাম ওয়েজ আইন 4টে আইনকে সংশোধন করে যুক্ত করে হচ্ছে ওয়েজ অফ লেবার কোড তৈরি করা হলো। ঠিক একইভাবে 29টা শ্রম আইনকে তুলে দিয়ে 4টে লেবার কোড তৈরি করা হয়েছে। একটা হচ্ছে মজুরি সংক্রান্ত লেবার কোড, আরেকটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন সংক্রান্ত লেবার কোড, আরেকটা হচ্ছে ফ্যাক্টরিতে যারা কাজকর্ম করেন তাদের ওয়ার্কিং কন্ডিশন, হেলথ, এই সমস্ত সংক্রান্ত একটা লেবার কোড তৈরি করা হয়েছে। আরেকটা হচ্ছে সোশ্যাল সিকিউরিটি সংক্রান্ত একটা লেবার কোড তৈরি করা হয়েছে। 29টা আইনকে বাতিল করে 4টে লেবার কোড যা তৈরি করা হয়েছে, কার্যত ট্রেড ইউনিয়নের সাথে তাদের মতামতকে উপেক্ষা করে, ট্রেড ইউনিয়নের সাথে আলোচনা না করে গায়ের জোরে হচ্ছে পার্লামেন্টে এই আইন পাস করা হয়েছে। মিনিমাম ওয়েজ আইন যেটা তৈরি করা হলো 2019-এ, আমাদের দেশে যে শ্রম সম্মেলন প্রতি বছর, যখন নরেন্দ্র মোদী আসেনি তখন প্রতি বছর শ্রম সম্মেলন আমাদের দেশে হতো। দিল্লিতে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে ভারতবর্ষের সমস্ত রাজ্যের শ্রমমন্ত্রীরা যেতেন, ভারতবর্ষের সমস্ত শ্রমিক সংগঠনগুলো সেখানে তারা প্রতিনিধিত্ব করত, এবং ভারতবর্ষের সমস্ত শিল্প কলকারখানার যারা মালিক তাদের যে প্রতিনিধিরা, বিভিন্ন চেম্বার অফ কমার্স, তাদের প্রতিনিধিরা আলোচনা করতেন। এবং সেই আলোচনার ভিত্তিতে 1957 থেকে 57 সাল থেকে আমাদের 15তম যে ইন্ডিয়ান লেবার কনফারেন্স, সেই সম্মেলন থেকে আমাদের দেশের শ্রমিক শ্রেণীর তার যে মজুরি নির্ধারণ কি করে হবে, মিনিমাম ওয়েজ আইন তৈরি করা হয়েছিল, এবং সেটাকে সুপ্রিম কোর্ট তাকে মান্যতা দিয়েছে। সেই আইন আজকে বাতিল করে দেওয়া হচ্ছে। নতুন যে আইন তৈরি করা হচ্ছে, সেই নতুন আইনে কি করে শ্রমিকদের মিনিমাম ওয়েজ নির্ধারণ করা হবে। 2700 ক্যালোরি খাবার একজন শ্রমিক, সে, তার স্ত্রী এবং তার 2 সন্তান, তাহলে 3 জনের একটা পরিবার, সেই পরিবারের মানুষ তারা যাতে মিনিমাম খাবার তারা যাতে পেতে পারে, 2700 ক্যালোরি খাবার যাতে পেতে পারে, তার জন্য জামা কাপড়, তার ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা, তার বসবাসের জন্য একটা ঘর, তার চিকিৎসা, অসুস্থ হলে তার যে সুযোগ সুবিধা, এবং উৎসব, সামাজিক দায় দায়িত্ব, এই সমস্ত বিষয়গুলোকে যুক্ত করে একজন শ্রমিক তার মজুরি নির্ধারণের আমাদের দেশে গত 50-60 বছর ধরে যে ব্যবস্থা কায়েম ছিল, আজকে নরেন্দ্র মোদী সরকার, আজকে বিজেপি আরএসএস এর সরকার, আদানি আম্বানিদের নির্দেশে সেই মিনিমাম ওয়েজ একজন শ্রমিকের বাঁচার মতো মজুরির পাওয়ার যে স্বীকৃত তার যে আইন, সে আইনকে বাতিল করে দিচ্ছে। একটা ভয়ঙ্কর অবস্থা। আজকে যেখানে বিভিন্ন শিল্পে কলকারখানাতে, আমাদের বড় বড় ইন্ডাস্ট্রি হলদিয়াতে আছে, আপনাদের অভিজ্ঞতা আছে, যে সেখানে স্থায়ী শ্রমিক যারা কাজ করছে দীর্ঘদিন,
সেই সমস্ত শ্রমিকদের 30,000, 40,000, 50,000 টাকা বেতন, কারো কারো 60-70,000 টাকা বেতন, স্থায়ী শ্রমিকদের বেতন। আবার সেই একই কাজ করছে আজকে সেখানে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার নিযুক্ত করা হচ্ছে, যাদের 15,000 টাকা, 16,000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকাতে কাজ করতে হচ্ছে। একই কাজ, যেহেতু তারা সরাসরি সেখানে কর্তৃপক্ষ বা মালিক তাদেরকে কন্ট্রাক্টের মাধ্যমে নিযুক্ত করে কাজ করাচ্ছে, তার জন্য একজন স্থায়ী শ্রমিক যে বেতন পাচ্ছে, একই কাজ করে আরেকজন কন্ট্রাকচুয়াল ওয়ার্কার সেই বেতন পাচ্ছে না। এই ব্যবস্থা আজকে আমাদের দেশে বিভিন্ন শিল্প কলকারখানাতে আমরা দেখেছি। গত 10 বছর 12 বছরে নরেন্দ্র মোদীর জমানাতে আরো হু হু করে বাড়ছে, এবং এখন বিভিন্ন ইন্ডাস্ট্রি কলকারখানাতে প্রায় 50 ভাগ 60 ভাগ হচ্ছে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার, কোনো কোনো জায়গায় 70 ভাগ, কোনো কোনো জায়গায় 80 ভাগ 90 ভাগ স্থায়ী শ্রমিকের সংখ্যা কমে যাচ্ছে। সেখানে নতুন যে আইন আসছে, সেই আইনে বলা হচ্ছে যে কন্ট্রাকচুয়াল ওয়ার্কারও আগামী দিনে থাকবে না। আগামী দিনে সেখানে ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট, 6 মাস 1 বছরের জন্য শ্রমিক নিযুক্ত করা হবে, এবং তারপরে যখন ইচ্ছা আপনাকে ফায়ার অ্যান্ড ফায়ার, আপনাকে ঘাড় ধাক্কা মেরে কারখানা থেকে বের করে দেওয়া হবে। তাহলে গোটা দেশে একটা হচ্ছে একই কাজ করছে, অথচ সেই শ্রমিক একজন 50,000 টাকা বেতন পাচ্ছে, আরেকজন 15,000 টাকা বেতন পাচ্ছে। কিন্তু আমাদের দেশের সুপ্রিম কোর্ট বলেছিল যে একই কাজ করছে একই শিল্পে, তাহলে সম কাজে সম বেতন দিতে হবে। কিন্তু কেন্দ্রীয় সরকার মানছে না, রাজ্য সরকার মানছে না, একইভাবে কলকারখানার মালিকরাও মানছে না। কিন্তু তার জন্য ট্রেড ইউনিয়ন আন্দোলন, আমরা লড়াই করছি, আমরা চুক্তি করছি, শ্রমিকদের মজুরি বৃদ্ধির জন্য লড়াই করছি। আমরা যেহেতু এখনো পর্যন্ত পুরনো আইনে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কলকারখানাতে শ্রমিকরা সংঘবদ্ধ হতে পারে, তারা ট্রেড ইউনিয়ন গঠন করতে পারে, তার জন্য তারা দাবি সনদ নিয়ে লড়াই করে, এবং সেই ব্যবস্থা ভারতবর্ষে আমরা যা গড়ে তুলেছি। এখন কেন্দ্রীয় সরকার বলছে যে এই যে আমাদের দেশে এই কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের জন্য যে আইন, সেই কন্ট্রাক্ট লেবার আইন, সেই কন্ট্রাক্ট লেবার আইনকে বাতিল করে দিতে হবে, এবং সেখানে ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট, অ্যাপ্রেন্টিস, এই ধরনের নাম নিয়ে নতুন নতুন কর্মী আসবে। আমি আমার অভিজ্ঞতা, ওই বিএসএনএল এর 80,000 স্থায়ী কর্মীকে কয়েকদিন আগে তাদের ভিআরএস দেওয়া হয়েছে। যারা কন্ট্রাকচুয়াল ওয়ার্কার কলকাতা এবং আমাদের রাজ্যের বিভিন্ন জায়গাতে বিএসএনএল এ চাকরি করেন, তাদের 15,000 টাকা বেতন ছিল, আর যারা স্থায়ী শ্রমিক তাদের 80,000, 90,000, 1 লাখ টাকা বেতন ছিল। এখন বলা হচ্ছে কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের 15,000 টাকা বেতন দেওয়া সম্ভব না। বিএসএনএল বলছে আমি নতুন কন্ট্রাক্টর নিয়োগ করছি, 8,000 টাকাতে এই নতুন কন্ট্রাক্টর কাজ করবে। যারা পুরনো কন্ট্রাক্টরকে ছেড়ে দিয়ে নতুন কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করতে চাও, তারা নাম লেখাও। পুরনো কন্ট্রাক্টর তাকে বাতিল করে দেওয়া হলো। শ্রমিকরা আত্মহত্যা করলো, 6 জন শ্রমিক আত্মহত্যা করলো কলকাতা শহরে। তার বিরুদ্ধে সিআইটিউ লড়াই করছে। আজকে কন্ট্রাকচুয়াল আগামী 1 মাস 2 মাসের মধ্যে গোটা ভারতবর্ষে লেবার কোড লাগু হবে। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এই লেবার কোড তৈরি করেছেন 2020 সালে, আরো 3টে লেবার কোড তৈরি করেছেন 2020 সালে, যখন করোনা পরিস্থিতি গোটা দেশে লকডাউন চলছিল। তখন পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশন, সেই বর্ষাকালীন অধিবেশনে কৃষি 3টে কৃষি আইন নিয়ে আসা হয়েছিল পার্লামেন্টে। সমস্ত বিরোধী পক্ষ সেই কৃষি আইন প্রত্যাহার করতে হবে, পার্লামেন্টে পাশ করানো যাবে না, প্রতিবাদ করে তারা পার্লামেন্ট থেকে বেরিয়ে গেছিল। তখন সেই কৃষি আইনকে হচ্ছে বিরোধীদের অনুপস্থিতিতে নরেন্দ্র মোদী সরকার পাশ করিয়ে নিয়েছিল। একইভাবে বাকি 3টে লেবার কোড, ওই ইন্ডাস্ট্রিয়াল রিলেশন লেবার কোড,
আমাদের বাকি যে সমস্ত সোশ্যাল সিকিউরিটি লেবার কোড এবং ওয়ার্কিং কন্ডিশন হেলথ এই যে লেবার কোড, এই লেবার কোডগুলোকেও একইভাবে কেন্দ্রীয় সরকার পার্লামেন্টে পাশ করিয়ে নেয় যখন কার্যত বিরোধীরা ছিল না এবং গোটা দেশে লকডাউন চলছিল। আমরা ঘর থেকে বেরোতে পারিনি, কলকারখানার শ্রমিকদের নিয়ে প্রতিবাদ করতে পারিনি। তখন সেই লেবার কোড তৈরি করা হলো এবং তার মধ্য দিয়ে আজকে ভারতবর্ষের শ্রমিক শ্রেণীকে একটা মধ্যযুগীয় বর্বর শোষণ ব্যবস্থার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এই যে নতুন লেবার কোড যা তৈরি করা হয়েছে, তাহলে ওই যে লেবার কোডে এতদিন ধরে শ্রম আইন, যে শ্রম আইনে শ্রমিকদের ন্যূনতম মজুরি আজকে সেই ফর্মুলা অনুযায়ী 1957 যে ইন্ডিয়ান লেবার কনফারেন্স থেকে ডক্টর অ্যাক্রয়েডের যে ফর্মুলা, যার ভিত্তিতে হচ্ছে আজকে গোটা দেশে আজও মিনিমাম ওয়েজ নির্ধারণ করা যে আইন যা লাগু আছে, তাতে 26,000 27,000 টাকা মিনিমাম একজন শ্রমিকের আনস্কিল লেবার তার পাওয়া উচিত, সেই আইন অনুযায়ী যদি ক্যালকুলেশন করা হয়। কিন্তু নরেন্দ্র মোদী আজকে যে মিনিমাম ওয়েজের তার যে লেবার কোডে যে নতুন যে আইন আসছে, সেখানে কোনো ফর্মুলার কথা বলা হয়নি, যার ফলে মিনিমাম ওয়েজ নির্ধারণের প্রশ্নে এখন শ্রমিকদের একটা অনিশ্চিতকর অবস্থার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। একইভাবে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনে, আপনারা জানেন বিভিন্ন শিল্প কলকারখানাতে শ্রমিকরা যে ট্রেড ইউনিয়ন গঠন করার আগে যে আইন ছিল, বর্তমান কেন্দ্রীয় সরকার পাল্টে দিয়েছে। নতুন আইনে বলছে 10% শ্রমিক বা কমপক্ষে 100 জন শ্রমিক না হলে আপনি ইউনিয়ন তৈরি করতে পারবেন না। নতুন আইনে বলা হচ্ছে এখন 14 দিনের নোটিশে আমরা ধর্মঘট করতে পারি, লড়াই করতে পারি, কিন্তু আগামী দিনে নতুন আইনে বলা হচ্ছে যে কমপক্ষে 2 মাস আগে 60 দিনের নোটিশে আগে আপনি ধর্মঘট করতে পারবেন না। তারপরে বলা হচ্ছে যদি কোনো আলোচনা চলে, তাহলে আলোচনা চলাকালীন কোনো আন্দোলনে ধর্মঘটে আপনি যেতে পারবেন না। আপনারা জানেন এখানে আইওসিতে কয়েক বছর ধরে আলোচনা চলছে, চার্টার অফ ডিমান্ড নিয়ে আলোচনা চলছে। আমাদের নেতৃত্ব তারা আমাদের কাছে গেলেন, কেন্দ্রীয় সরকারের শ্রম দপ্তর কলকাতাতে, সেখানে মিটিং হলো, বারবার হচ্ছে চিঠি পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকারের শ্রম দপ্তর, রিজনাল যে লেবার ডিপার্টমেন্ট কমিশনার, কিন্তু এখান থেকে যাচ্ছে না, ম্যানেজমেন্ট যাচ্ছে না। তাহলে দিনের পর দিন, বছর পর বছর যদি ম্যানেজমেন্ট যদি শ্রমিকদের এই চার্টার অফ ডিমান্ড দাবি সনদের মীমাংসা, তার জন্য যে আলোচনা, সেই আলোচনা যদি মালিকরা ঝুলিয়ে রাখে, যদি তার সমস্যা সমাধান না হয়, তাহলে শ্রমিকদের ধর্মঘটে যেতে হয় বাধ্য হয়ে, না হলে শ্রমিকরা কেউ ধর্মঘটে যায় না। কিন্তু আজকে কি বলা হচ্ছে যে বছরের পর বছর যদি আলোচনা আগামী দিন হয়, তাহলে ভারতবর্ষের কোন কলকারখানাতে যতদিন ইচ্ছে আলোচনা চলবে, যত বছর ইচ্ছা আলোচনা চলবে, বা শ্রমিকরা যদি ট্রাইব্যুনালে যায় চার্টার অফ ডিমান্ড নিয়ে, তাহলে যতদিন ট্রাইব্যুনাল চলবে ততদিন শ্রমিকরা কোনো আন্দোলনে যেতে পারবে না। এবং যদি শ্রমিকরা ধর্মঘটে যায়, আন্দোলনে যায়, তাহলে জেল হবে, জরিমানা হবে, এমনকি শ্রমিকদেরকে কলকারখানা থেকে ছাঁটাইও করা হবে। কেন্দ্রীয় সরকার নতুন আইন করছে, কোন কলকারখানাতে শ্রমিকরা কতজনকে তার ইউনিয়নের নেতৃত্বে আনবেন। শ্রমিকদের যারা কলকারখানার শ্রমিক, সেই শ্রমিকরা সভা করে ঠিক করেন, সেই সভা থেকে ঠিক হয় যে শ্রমিকদের মধ্য থেকে কারা সেক্রেটারি হবেন, কারা প্রেসিডেন্ট হবেন, এবং তার মধ্যে যেমন শ্রমিকরা থাকেন, আবার আমাদের ট্রেড ইউনিয়নের নেতারা যারা হচ্ছে সারাদিন ট্রেড ইউনিয়নের কাজকর্ম নিয়ে শ্রমিক আন্দোলনকে সাহায্য করেন। কারণ কলকারখানার শ্রমিক, তাদেরকে কলকারখানায় কাজ করতে হয়, তার পক্ষে সম্ভব হয় না, তাকে 10টা 5টা ডিউটি দিতে হয়। তাহলে শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে লড়াই করা সব সময় হচ্ছে একজন শ্রমিকের পক্ষে সম্ভব হয় না। তাহলে ট্রেড ইউনিয়নের মধ্যে
যেমন শ্রমিক থাকে, তার পাশাপাশি হচ্ছে আমাদের অর্গানাইজার ট্রেড ইউনিয়নের নেতারাও থাকেন, এবং একটা ইউনিয়নে কতজন ট্রেড ইউনিয়ন নেতা থাকবে যিনি শ্রমিক নন, সেটাও আজকে নরেন্দ্র মোদী আজকে ঠিক করে দিতে চাইছে, এবং সেটাও হচ্ছে কলকারখানার মালিক আজকে তারা ঠিক করে দিতে চাইছে। তাহলে সমস্যাটা হচ্ছে এইটা যে একদিকে হচ্ছে শ্রমিকদের মজুরি কমাতে হবে, আরেকদিকে হচ্ছে পার্মানেন্ট জবে আর পার্মানেন্ট কোনো চাকরি বলে ভবিষ্যতে কিছু থাকবে না, আর তৃতীয়ত হচ্ছে আপনি কোনো ধর্মঘট বা আন্দোলনে আগামী দিনে যেতে পারবেন না, যদি যান তাহলে আপনার জেল জরিমানা হবে এবং আপনি চাকরি থেকে ছাঁটাই হতে পারেন। একইভাবে আজকে যে শ্রম আইন তৈরি করা হচ্ছে, লেবার কোড তৈরি করা হচ্ছে ভারতবর্ষে, আদানি আম্বানি টাটা বিড়লা বড় বড় পুঁজিপতিদের স্বার্থে এই আইন আমাদের দেশের যে লক্ষ লক্ষ কোটি কোটি যে শ্রমজীবী বিভিন্ন কলকারখানাতে যে শ্রমিকরা কাজ করছেন, তাদের পূর্বপুরুষরা লড়াই করেছে, আমাদের দেশের পার্লামেন্টে আলোচনা হয়েছে, আমাদের দেশের সরকার এতদিন শ্রমিক শ্রেণীকে যে অধিকার দিয়েছে এই পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে, আজকে নরেন্দ্র মোদী সরকার শ্রমিক শ্রেণীকে আজকে কার্যত তার অধিকার তাকে কেড়ে নিয়ে নিরস্ত্র করে আজকে পুঁজিপতিরা কলকারখানার শ্রমিকদেরকে যথেচ্ছভাবে তারা যাতে লুণ্ঠন করতে পারে, শোষণ করতে পারে, তার ব্যবস্থা নরেন্দ্র মোদী করতে চাইছে। তার জন্য এখন 8 ঘন্টা কাজ বলে কিছু থাকছে না, সেখানেও পরিবর্তন আনা হয়েছে। বলা হচ্ছে 12 থেকে 16 ঘন্টা একজন শ্রমিককে কাজ করতে হতে পারে, যদি ম্যানেজমেন্ট সেই সিদ্ধান্ত গ্রহণ করে। তাহলে 12 থেকে 14 ঘন্টা আপনি কাজ করতে আপনি বাধ্য হবেন, তার জন্য আপনাকে ওভারটাইম দেবে না? আপনাকে ওভারটাইম দেবে না, প্রয়োজনে আপনাকে কাজ করতে হবে, না হলে আপনাকে কলকারখানা থেকে বের করে দেওয়া হবে। আজকের রাজ্যে পরিস্থিতি কি? নরেন্দ্র মোদী লেবার কোড শ্রম আইন সংশোধন করে যে আইনগুলো ভারতবর্ষে সমস্ত কলকারখানাতে লাগু করার চেষ্টা করছে, আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই পদ্ধতিতে কার্যত লেবার কোড আমাদের রাজ্যে ওখানে নোটিফিকেশন এখনো হয়নি গোটা দেশে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হলদিয়া থেকে যে সমস্ত সবটাই সেখানে কি হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, পুলিশ তারা ঠিক করে দিচ্ছে। চার্টার অফ ডিমান্ড নিয়ে আলোচনা হবে, দাবি সনদ নিয়ে আলোচনা হবে। আমাদের এখানে ট্রেড ইউনিয়ন আছে, আইন আছে, গোটা দেশে সমস্ত শিল্প কলকারখানাতে ট্রেড ইউনিয়ন আছে, সেখানে সিআইটিউ আছে, সেখানে আইএনটিউসি আছে, সেখানে এআইটিউসি আছে, সেখানে তৃণমূল কংগ্রেসের আইএনটিটিউসিও থাকতে পারে, সেখানে বিজেপির শ্রমিক সংগঠন বিএমএসও থাকতে পারে, কিন্তু সেখানে দাবি সনদের যে আলোচনা হবে সেই আলোচনায় কারা যাবে কারা যাবে না, তার শ্রমিক কোন ইউনিয়ন গ্রহণ করতে যাবে সেটা শ্রমিকরা ঠিক করবে। কিন্তু এখানে থানার পুলিশ বড়বাবু, এখানে ইন্সপেক্টর, এখানে তারা এখানে আসছেন, এইভাবে গোটা রাজ্যে ট্রেড ইউনিয়নগুলোকে নস্যাৎ করে পুলিশ দিয়ে, সমাজ বিরোধীদের দিয়ে, গুন্ডামি করে কার্যত গোটা রাজ্যে একটা শ্রমিক বিরোধী, কার্যত একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছে গত 10-12 বছরে, এবং চরম শ্রমিক বিরোধী একটা সরকার এই রাজ্যে চলছে, যেখানে ট্রেড ইউনিয়নের যে অধিকার সে অধিকারকে অস্বীকার করা হচ্ছে। শুধুমাত্র হলদিয়াতে এই পরিস্থিতি নয়, একইভাবে চা বাগানে 5 লক্ষ শ্রমিক গত 7 বছর 8 বছর ধরে সেখানে মিনিমাম ওয়েজের মীমাংসা হচ্ছে না, পেন্ডিং হয়ে আছে। বারবার রাজ্য সরকারকে বলা হচ্ছে, রাজ্য সরকার কোনো ভূমিকা পালন করছে না। কেন্দ্রীয় সরকার জানে, তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার কোনো ভূমিকা পালন করছে না। একইভাবে আমাদের চটকলে, সেই চটকলে 2.5 লক্ষ শ্রমিক, আর সেই চটকলের সাথে যুক্ত 50 লক্ষ পাট চাষী আমাদের রাজ্যে
যে পাট উৎপাদন করে সেই পাট উৎপাদিত পাট চটকলে ব্যাগ তৈরি হয় 2.5 লক্ষ শ্রমিক, আর সেই ব্যাগগুলো গোটা ভারতবর্ষে কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজ্য সরকার কিনে নিয়ে যায় এবং ফুড গ্রেন থেকে আরম্ভ করে সুগার থেকে শুরু করে খাদ্য যে সমস্ত জিনিসপত্র সেগুলো প্যাকেজিং হয়। আপনারা জানেন অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্প পাট শিল্প। আমাদের রাজ্যে প্রধান দুটো শিল্প, সেখানে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে। আজকে রাজ্য সরকার সেই ত্রিপাক্ষিক চুক্তি কার্যকরী করার জন্য যে উদ্যোগ গ্রহণ করা দরকার করছে না। ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে, মালিকরা লক্ষ লক্ষ কোটি টাকা, প্রায় 800 থেকে 900 কোটি টাকা এই শ্রম আইনে পাওয়ার কথা, সেই টাকা মালিকরা দিচ্ছে না। তাহলে মালিকদের বিরুদ্ধে এই আইনকে আরো কঠোর করা দরকার ছিল। কিন্তু নতুন শ্রম আইন, যে সোশ্যাল সিকিউরিটি অ্যাক্ট, নতুন লেবার কোড যেটা তৈরি করা হয়েছে সোশ্যাল সিকিউরিটি লেবার কোড, সেখানে কার্যত প্রভিডেন্ট ফান্ড, কার্যত হচ্ছে ইএসআই, কার্যত হচ্ছে শ্রমিক কর্মচারীদের গ্র্যাচুইটি, এই সমস্ত সুযোগ সুবিধা আগামী দিনে থাকবে না, বা থাকলেও সেই আইনকে এমন ভাবে লঘু করে দেওয়া হয়েছে তার সুযোগ সুবিধা থেকে শ্রমিক কর্মচারীরা বঞ্চিত হবে। ওয়ার্কিং কন্ডিশন, যেখানে বিভিন্ন শিল্পের শ্রমিক কর্মচারীরা তারা উৎপাদনের সাথে যুক্ত, তারা কাজকর্মের সাথে যুক্ত, তার যে সমস্ত নিয়ম কানুন মানতে হবে মালিকদের, সেগুলোকে নতুন আইনে কার্যত লঘু করে দেওয়া হয়েছে। শ্রমিক কর্মচারীদের স্বাস্থ্য সংক্রান্ত তাদের যে সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা নতুন আইনে সেগুলোকে লঘু করে দেওয়া হয়েছে, যার ফলে আজকে গোটা দেশের শ্রমিক সংগঠনগুলো এই কেন্দ্রীয় সরকারের যে 4টি লেবার কোড, এই 4টি লেবার কোডের বিরুদ্ধে কেন্দ্রীয় সমস্ত শ্রমিক সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়েছে এবং তারা ঘোষণা করেছে যে যেদিন কেন্দ্রীয় সরকার এই লেবার কোড লাগু করবে তার বিরুদ্ধে গোটা দেশে সর্বাত্মক আন্দোলন, শ্রমিক শ্রেণীকে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে, রাস্তায় প্রতিরোধ করে তুলতে হবে। এই লেবার কোড চালিয়ে দিতে হবে, পুড়িয়ে দিতে হবে। এই যে লেবার কোড স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী, যে লেবার কোড শ্রমিক শ্রেণীর রক্ত, শ্রমিক শ্রেণীর যে জীবন, শ্রমিক শ্রেণীর ঘাম, শ্রমিক শ্রেণীর লড়াই আন্দোলনের মধ্য দিয়ে যা হচ্ছে গত 100 বছর 150 বছরের লড়াই আন্দোলনের মধ্য দিয়ে যা অর্জিত হয়েছে, সেই শ্রমিক শ্রেণীর অর্জিত অধিকারকে কেড়ে নেওয়া হবে। নরেন্দ্র মোদী, অমিত শাহ, বিজেপি, আরএসএস কেড়ে নেবে। আমাদের দেশের শ্রমিক শ্রেণী তা কিছুতেই মানবে না, এই সিদ্ধান্ত তারা গ্রহণ করেছে। সাথে সংযুক্ত কিষাণ সংগঠনগুলো, গোটা দেশের কৃষক সংগঠন, তারা শ্রমিক সংগঠনের পাশে এসে দাঁড়িয়েছে। তারা বলেছে কৃষি আইন আমাদের দেশে একইভাবে কৃষকের ফসলের লাভজনক দামের আইন আজও নরেন্দ্র মোদী করেনি, প্রতিশ্রুতি দিয়েছিল। যে কৃষক বিরোধী 3টে আইন করেছিল, ওই দিল্লিকে অবরোধ করে নরেন্দ্র মোদীকে, কেন্দ্রীয় সরকারকে বাধ্য করা হয়েছিল কৃষি আইন বাতিল করতে। একইভাবে এই শ্রম কোড, 4টি শ্রম কোড বাতিল করতে গোটা দেশের শ্রমিক শ্রেণীকে লড়াই করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং তার সাথে কৃষক সংগঠনগুলো ঘোষণা করেছে যে এই শ্রমিক বিরোধী, মালিক তোষণকারী এই বিজেপি, আরএসএস এবং তার সাথে রাজ্যের তৃণমূল সরকার, এদের এই শ্রমিক বিরোধী যে ভূমিকা, তার বিরুদ্ধে শ্রমিক শ্রেণীকে লড়াই করতে হবে এবং তার অর্জিত অধিকার তাকে রক্ষা করতে হবে। কমরেডস ও বন্ধুগণ, এই লেবার কোডের শ্রম আইন সংশোধনের যে বিষয়, যা আমি এতক্ষণ বললাম, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। গত 10-12 বছর ধরে আপনাদের জীবনের অভিজ্ঞতায় আপনারা দেখছেন যে নরেন্দ্র মোদী সরকার যখন দিল্লিতে 2014 সালে লোকসভা নির্বাচনের সময় যখন গোটা দেশের মানুষের সামনে নরেন্দ্র মোদী সরকার আবির্ভূত হয়েছিল, তখন তিনি বলেছিলেন যে कांग्रेस देश को बर्बाद कर दिया, बीजेपी आएगा तो अच्छा दिन लेकर आएंगे, सबका साथ सबका विकास होगा, बीजेपी को लेकर आइए और हमारा देश का जो इंडस्ट्री जो है उसको हम लोग इसको बचाएंगे।
বলেছিল শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নত করব, কৃষকের ফসলের তার দাম দ্বিগুণ, তার জীবনযাত্রার মান উন্নত করব, বেকার যুবকদের কর্মসংস্থান হবে, বছরে 2 কোটি করে বেকার যুবকের কাজ হবে। আপনারা জানেন লক্ষ লক্ষ যে সমস্ত কোটি কোটি কালো টাকা যা বিদেশে আছে সেগুলোকে উদ্ধার করে নিয়ে এসে দেশে শিল্প কলকারখানা করা হবে এবং আমাদের দেশের সাধারণ মানুষের পকেটে আপনাদের মনে আছে যে লক্ষ লক্ষ টাকা, কত বলা হয়েছিল, কত লক্ষ টাকা দেওয়া হবে? 15 লক্ষ করে টাকা আমাদের দেশের সাধারণ মানুষের পকেটে নরেন্দ্র মোদী ঢুকিয়ে দেবে। আপনাদের মনে আছে 2014 সালে লোকসভা নির্বাচনে এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিল। আজকে অভিজ্ঞতা কি? আজকে হচ্ছে আমাদের দেশের স্বাধীনতার পর সবচেয়ে বেশি বেকার, যন্ত্রণায় আমাদের যুব সমাজ যন্ত্রণায় ছটফট করছে। গত 10 বছরে হাজার হাজার লক্ষ লক্ষ শিল্প কলকারখানা শুকিয়ে গেছে, মরে গেছে, বন্ধ হয়ে গেছে। আমাদের দেশের রাষ্ট্রায়ত্ত শিল্প, ব্যাংক, বীমা, আমাদের কয়লা, ইস্পাত, আমাদের রেল, প্রতিরক্ষা শিল্প, আমাদের যে সমস্ত ইন্ডাস্ট্রি কলকারখানা, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র যেগুলো আমাদের দেশের স্বাধীনতার পরে আমরা গড়ে তুলেছি, আমাদের দেশের স্বনির্ভর অর্থনীতির মেরুদণ্ড, আজকে সেগুলো আদানি আম্বানিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। আজকে সেগুলো আমাদের দেশি বিদেশি পুঁজিপতিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। কেন? কার স্বার্থে? দেশ বিক্রি হচ্ছে, দেশের জাতীয় সম্পদ বিক্রি হচ্ছে। আমাদের দেশের যখন নির্বাচন হয় তখন তো নরেন্দ্র মোদী বলেন না, মানুষকে মিথ্যা কথা বলে, মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভাওতাবাজি করে বলা হয় দেশ এগিয়ে চলেছে নরেন্দ্র মোদী কার নেতৃত্বে। আমরা জানি আদানি আম্বানিরা, আমাদের দেশের পুঁজিপতিরা এই 10 বছর নরেন্দ্র মোদীর জমানাতে বিপুল সম্পদ তারা তৈরি করেছে। আমাদের দেশের রাষ্ট্রায়ত্ত শিল্প কলকারখানা তারা লুট করছে। আমাদের দেশের বিভিন্ন শিল্পে কলকারখানাতে যে শ্রমিকরা কাজ করছে সেই শ্রমিকদেরকে কার্যত চাবুক মেরে তারা উৎপাদন করাচ্ছে। যেখানে পার্মানেন্ট ওয়ার্কারদের 50,000 টাকা বেতন পাওয়ার কথা, সেখানে কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের 15,000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকা দিয়ে চাবুক মেরে উৎপাদন করাচ্ছে। সুপ্রিম কোর্টের রায়, সমকাজে সমবেতন নরেন্দ্র মোদী মানছে না, মমতা ব্যানার্জি মানছে না। এইভাবে আজকে আমাদের দেশের পুঁজিপতিরা লুট করছে। এভাবে তারা আজকে গোটা দেশের ধন সম্পদ আজকে তারা কুক্ষিগত করছে। এই নীতির বিরুদ্ধে আজকে গোটা দেশ জুড়ে লড়াই শুরু হয়েছে। শুধু শ্রমিক শ্রেণী না, আজকে গোটা সমাজের সমস্ত অংশের মানুষ আজকে আক্রান্ত। এখানে বিকাশ বাবু আজকে আসেননি, বিকাশদার বক্তব্য আপনারা শুনবেন যে আক্রান্ত শুধুমাত্র আমাদের দেশের স্বনির্ভর অর্থনীতি না, আক্রান্ত শুধু আমাদের দেশের শ্রমিকরা না, আক্রান্ত শুধু আমাদের দেশের কৃষকরা না, আক্রান্ত শুধু আমাদের দেশের যুব সমাজ না, আক্রান্ত আমাদের দেশের সংবিধান, আক্রান্ত আমাদের দেশের ধর্মনিরপেক্ষতা, আক্রান্ত আমাদের দেশের গণতান্ত্রিক মানুষের অধিকার, আক্রান্ত কার্যত আমাদের দেশের যে বহুত্ববাদ, অর্থাৎ আমরা একসাথে আমাদের দেশের মানুষ কয়েকশো বছর ধরে, কয়েক হাজার বছর ধরে আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, ইসাই আমরা একসাথে আছি। আমরা ভারতবাসী, আমরা ঐক্যবদ্ধভাবে শোষণের বিরুদ্ধে, পুঁজিবাদের বিরুদ্ধে, ধনিক শ্রেণীর বিরুদ্ধে আমরা লড়াই করতে চাই। আমরা নতুন করে বাংলা গড়তে চাই, আমরা নতুন করে ভারতবর্ষকে গড়তে চাই। আমাদের দেশের যে 150 কোটি মানুষ, সেই সমস্ত মানুষের জন্য। আমাদের রাজ্যের যে 10 কোটি 12 কোটি মানুষ, সেই মানুষের জন্য বাংলাকে নতুন করে গড়তে চাই। কিন্তু ওরা চায় পুঁজিপতিদের গড়তে, ওরা কাজ করে পুঁজিপতিদের মুনাফার জন্য, ওরা লুটের রাজত্ব কায়েম করেছে। একদিকে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা দেখছেন শিক্ষাক্ষেত্রে যে চাকরি, সেই চাকরি বিক্রি হয়ে গেছে এবং সেখানে শিক্ষক নিয়োগে হাজার হাজার কোটি কোটি টাকা লুট করেছে পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূলের মহাসচিব, তৃণমূলের শিক্ষামন্ত্রী, একদা শিক্ষামন্ত্রী, তিনি এখন জেলের মধ্যে আছেন। একইভাবে তৃণমূলের খাদ্যমন্ত্রী আমাদের রাজ্যের গরিব মানুষের রেশন বিক্রি করে
হাজার হাজার কোটি টাকা লুট করে জেলে ওই জ্যোতিপ্রিয় মল্লিক কয়েকদিন আগে জামিন পেয়েছে। একইভাবে তৃণমূল কংগ্রেসের এমএলএ এমপিরা সারদা কাণ্ড থেকে আরম্ভ করে, আপনাদের মনে আছে রোজ ভ্যালি থেকে শুরু করে, নারদা কাণ্ড থেকে শুরু করে আজকে আরজিকর কাণ্ড পর্যন্ত অসংখ্য ঘটনা ঘটেছে, দুর্নীতি হয়েছে, হত্যা হয়েছে, মহিলারা নির্যাতিত হয়েছে, সিবিআই তদন্ত হয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস রাজ্যে আর দিল্লিতে হচ্ছে নরেন্দ্র মোদী। তাই সিআইডি আর সিবিআই, মমতা তৃণমূল আর বিজেপি আরএসএস এর সেটিং আজকে আমাদের বাংলার যে অর্থনীতি, বাংলার মানুষের অধিকার, বাংলার যুব সমাজের স্বপ্ন, আমাদের মায়েদের তাদের যে নিরাপত্তা, মহিলাদের নিরাপত্তা সব ভেঙে চুরমার করে দিয়েছে। একটা হচ্ছে স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী শক্তি দিল্লিতে, আর একটা রাজ্যে হচ্ছে স্বৈরতান্ত্রিক শক্তি তৃণমূল কংগ্রেস। আজকে এরা গোটা রাজ্যে গণতন্ত্রকে হত্যা করেছে। গত 12 বছর 13 বছর ধরে সন্ত্রাসের রাজত্ব, থ্রেড কালচার, হলদিয়ার প্রতিটি শিল্পে, প্রতিটি কলকারখানার গেটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। গোটা রাজ্য জুড়ে, গোটা মেদিনীপুরে, গোটা রাজ্য জুড়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আর সেই শুভেন্দু অধিকারী আজকে বড় বড় কথা বলছে, বিজেপির নেতা। এই ছিল হচ্ছে মমতা ব্যানার্জি সাকরের সমস্ত দুর্নীতি, সন্ত্রাস, গুন্ডামি, খুন, হত্যার সাথে এই শুভেন্দু অধিকারী যুক্ত ছিল। এই বিজেপি এবং তৃণমূল, এই আরএসএস আজকে গোটা দেশকে সর্বনাশের পথে নিয়ে যাচ্ছে। তার জন্য আজকে সমস্ত বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে। সমস্ত বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি ওই বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করে আজকে রাজ্যকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে। তার জন্য আগামী 20 এপ্রিল হচ্ছে ব্রিগেডের ঐতিহাসিক সমাবেশ, পদযাত্রা শুরু হবে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে। সমস্ত রাজ্যে কলকারখানা থেকে শুরু করে গ্রামে গঞ্জে, প্রতিটি বাড়িতে, প্রতিটি পাড়াতে, প্রতিটি মানুষের কাছে আমরা যাব। আমরা কিভাবে তৃণমূল কংগ্রেস রাজ্যে সন্ত্রাস লুটের রাজত্ব কায়েম করেছে, কিভাবে মা বোনেদের উপরে অত্যাচারিত মা এবং গণতন্ত্র হত্যা হচ্ছে, কিভাবে গোটা দেশে আজকে গণতন্ত্র সংবিধান আজকে আক্রান্ত, স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ কায়েম করার চেষ্টা হচ্ছে, কিভাবে গোটা দেশ বিক্রি হয়ে যাচ্ছে, দেশের রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র বিক্রি হয়ে যাচ্ছে, শ্রমিক শ্রেণীর অর্জিত অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, মধ্যযুগীয় বর্বর ব্যবস্থা পুঁজিপতিদের স্বার্থে কায়েম করার চক্রান্ত চলছে। আমরা মানুষকে বুঝিয়ে বলবো এবং লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষকে আমরা রাস্তায় নামাবো। লক্ষ লক্ষ মানুষকে নিয়ে 20 এপ্রিল আমরা ব্রিগেডে যাব। আমরা গোটা রাজ্যে প্রতিবাদ, প্রতিরোধ গড়ে তুলতে চাই। দিল্লির যে সরকার আর রাজ্যের সরকার, এই দুই সরকারের বিরুদ্ধে শুভবুদ্ধি সম্পন্ন, গণতন্ত্র প্রিয় সমস্ত মানুষকে আমাদের ঐক্যবদ্ধ করতে হবে। সেই লড়াই আমরা শুরু করেছি। আজকে আমাদের পার্টির জেলা সম্মেলন, পূর্ব মেদিনীপুর জেলা সম্মেলন, আমরা আলোচনা করব 31 তারিখ, আলোচনা হবে 1 তারিখ 2 তারিখ। আমাদের রাজ্য পার্টির হচ্ছে সম্মেলন হবে 22 থেকে 25 ডানকুনিতে। আলোচনা হবে স্বৈরতন্ত্র, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বকে আমাদের খতম করতে হবে। আলোচনা হবে কেন্দ্রে বিজেপি সরকার, সেই সরকারকে রুখতে হবে এবং গোটা দেশে আমরা যে লড়াই, সেই লড়াইকে আগামী দিনে প্রতিরোধের স্তরে উন্নীত করতে হবে এবং বাংলার যে মানুষকে, বাংলার শ্রমিক শ্রেণীকে, বাংলার কৃষক, বাংলার শ্রমিক, বাংলার ক্ষেতমজুর, বাংলার যুব সমাজ, বাংলার মা বোনদেরকে এই দেশ রক্ষার লড়াই, দেশ বাঁচানোর লড়াই, রাজ্য বাঁচানোর লড়াইতে সামিল হতে হবে। এই আহ্বান জানিয়ে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।